সূর্যটা সেদিন প্রতিদিনের মতো পূব আকাশেই উঠেছিল, কিন্তু ব্যারাকপুরে সেই ভোরের বাতাসে কোনো স্নিগ্ধতা ছিল না। ছিল এক গুমোট নিস্তব্ধতা, এক অদ্ভুত বিষণ্ণতা। বাংলার প্রতিটি ঘরে ঘরে সেদিন মায়েরা এক অজানা আশঙ্কায় ডুকরে ডুকরে কেঁদে উঠেছিল। গঙ্গার ধারে সেই বদ্ধভূমিতে তখন হাজার হাজার ব্রিটিশ সৈন্যের মাঝখানে দাঁড়িয়ে এক যুবক। তার চোখে কোনো ভয় নেই, আছে এক অমানবিক জেদ, যে জেদ ইতিহাস বদলে দেয়। ব্রিটিশদের ভাষায় তিনি বিদ্রোহী, কিন্তু এই দেশের মানুষের কাছে তিনি ছিলেন স্বাধীনতার প্রথম শিখা। লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির বিখ্যাত প্রফেসর ঐতিহাসিক কিম এ ওয়াগনার 2011 সালে প্রকাশিত তার কালজয়ী গ্রন্থ দ্য গ্রেট ফেয়ার লুকিং ফর 1857 মিউটিনিতে স্পষ্ট দেখিয়েছেন, সেই মুহূর্তেই ব্রিটিশ সাম্রাজ্যের পতনের প্রথম ঘণ্টাটি বেজে উঠেছিল। সেই বীরের নাম দ্য লেজেন্ডারি মঙ্গল পাণ্ডে। তারিখটি ছিল 8ই এপ্রিল 1857। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। ঠিক 72 বছর পর ক্যালেন্ডারের পাতা উল্টে আবারও ফিরে এলো সেই একই তারিখ, 8ই এপ্রিল। কিন্তু সালটা এবার 1929। দিল্লির সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে তখন এক বিষাক্ত ধোঁয়ার কুণ্ডলী। সেই ধোঁয়া আর বারুদের তীব্র গন্ধের মাঝখান থেকে এক অমানবিক স্তব্ধতা ভেঙে কানে ভেসে এলো এক অলৌকিক গর্জন। সেই আওয়াজ কোনো সাধারণ মানুষের ছিল না, তা ছিল শৃঙ্খলিত ভারতের স্বাধীনতার আর্তনাদ, ইনকলাব জিন্দাবাদ। ধোঁয়ার কুয়াশা সরিয়ে আবির্ভূত হলো এক ধারালো মস্তিষ্কের অকুতভয় যোদ্ধা, দ্য ইন্টেলেকচুয়াল রিভলিউশনারি শহীদ ভগৎ সিং। এবং তার পাশেই দাঁড়িয়ে আছেন এক অতন্দ্র প্রহরীর মতো দ্য স্ট্র্যাটেজিক পার্টনার বীর বটুকেশ্বর দত্ত। একবার লজিক্যালি ভেবে দেখুন, 1857 সেই অসমাপ্ত বিপ্লব আর 1929 এই বজ্রগর্জন শুধু কি কোনো কাকতালীয় ঘটনা ছিল, নাকি বিপ্লবের একটা নিজস্ব ব্যাকরণ থাকে? এই 72 বছরের ব্যবধানের পিছনে কি কোনো গভীর আইডিওলজিক্যাল কানেকশন ছিল? কেন বিপ্লবীরা এই 8ই এপ্রিলকে বেছে নিয়েছিলেন? আজকের নতুন প্রজন্ম যারা সিভিল সার্ভিস এক্সামিনেশনে প্রিপারেশন নিচ্ছ, তোমাদের লড়াকু রক্তে আলোড়ন তোলার মতো একটি ইতিহাস। 1857 সাল, ব্যারাকপুরে সেই তরুণ মঙ্গল পাণ্ডে যখন স্বাধীনতার প্রথম বিদ্রোহের আগুন জ্বালিয়েছিলেন, তার চোখে ছিল পরাধীনতার শৃঙ্খল ভাঙার এক অদম্য জেদ। ঠিক 72 বছর পর লাহোর জেলের ওই অন্ধকার সেলে বসে ভগৎ সিং যখন নিজের জীবন দেশের জন্য উৎসর্গ করার নকশা তৈরি করছিলেন, তার হৃদয়েও দিক দিক করে জ্বলছিল সেই একই আদর্শের আগুন। ভগৎ সিং জানতেন মঙ্গল পাণ্ডে কেবল একজন সাধারণ সৈনিক ছিলেন না, তিনি ছিলেন ভারতবর্ষের সশস্ত্র বিপ্লবের প্রথম বীজ। আর এই দুই মহান বিপ্লবীর মধ্যে ছিল এক অদৃশ্য আদর্শিক হ্যান্ডশেক। ব্রিটিশরা শরীরকে মারতে পারে, কিন্তু সেই বিপ্লবী আদর্শ যে অমর। ভগৎ সিং 1929 সালের এই 8ই এপ্রিল সেই সত্যিটাকেই প্রমাণ করতে চেয়েছিলেন। এখন প্রশ্ন হলো, ভগৎ সিং এর মধ্যে 1857 সালের এই চেতনার সঞ্চার হলো কিভাবে? এই দীর্ঘ 7 দশকের ব্যবধান থাকা সত্ত্বেও কিভাবে দুই বিপ্লবীর লক্ষ্য একই বিন্দুতে মিলিত হলো? এই রহস্য কোথাও না কোথাও লুকিয়ে আছে একটি বইয়ের পাতায়, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857, যার রচয়িতা ছিলেন বিনায়ক দামোদর সাভারকর। পরাধীন ভারতে এই বইটি সঙ্গে রাখা মানেই ছিল রাজদ্রোহ। সাভারকর এই বইটিতে মঙ্গল পাণ্ডের 8ই এপ্রিলের ফাঁসিকে শুধু একটি মৃত্যুদিন হিসাবে দেখাননি। তিনি লিখেছিলেন 1857 সালের 8ই এপ্রিল তারিখটি ভারতের ইতিহাসের কেবল একটি সাধারণ দিন নয়, এটি ছিল স্বাধীনতার এক পবিত্র যজ্ঞের শুভ সূচনা। তিনি বর্ণনা করেছিলেন কিভাবে মঙ্গল পাণ্ডে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও ব্রিটিশদের চোখে চোখ রেখে এক নতুন ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন। সাভারকরের সেই লিখনই ভগৎ সিং এর হৃদয়ে এমনভাবে গেঁথে গেছিল যে তিনি বুঝতে পেরেছিলেন, যদি ব্রিটিশদের মনে ভয় ধরাতে হয় তবে সেই একই তারিখ অর্থাৎ 8ই এপ্রিলকে বেছে নিতে হবে। তবে এ বিষয়ে আমাদের মাথায় রাখা দরকার, সাভারকর এই বইতে 1857 লড়াইকে প্রথম স্বাধীনতার যুদ্ধ হিসাবে অভিহিত করেছিলেন, কিন্তু ইতিহাস মহলে এটি নিয়ে আজও বড় ধরনের বিতর্ক রয়েছে। অনেক আধুনিক ঐতিহাসিকগণ মনে করেন সেই সময় আধুনিক জাতীয়তাবোধ বা ভারতবর্ষ নামক এক অখণ্ড রাষ্ট্রের চেতনা তখনও পুরোপুরি জাগ্রত হয়নি। তাই একে পূর্ণাঙ্গ স্বাধীনতার লড়াই বলা যায় কি যায় না, এটা নিয়ে প্রশ্নের অবকাশ অবশ্যই আছে। আমরা যারা ইতিহাস নিয়ে চর্চা করি বা পড়াশোনা করি, আমরা একটু খুঁজলেই এই নিয়ে পাল্টাপাল্টি যুক্তি অনেক পেয়ে যাব। কিন্তু আমাদের আলোচনার উদ্দেশ্য আজ সেই বিতর্কে জেতা নয়, আমাদের পার্সপেক্টিভ হবে একটু অন্যরকম। 1857 সালের লড়াই স্বাধীনতার প্রথম লড়াই ছিল কি ছিল না সেই বিতর্ক নয়, আমরা ভাববো এই লড়াইয়ের ইম্প্যাক্ট বা অভিঘাত নিয়ে।
সেই বিদ্রোহের ৭২ বছর পর ভগৎ সিং এর মতো একজন শিক্ষিত এবং যুক্তিবাদী যুবক যখন লড়াইয়ের ইতিহাস পড়ছেন, তখন তিনি সেখান থেকে কি শিক্ষা পাচ্ছেন? তিনি কি খুঁজে পাচ্ছেন? তিনি খুঁজে পাচ্ছেন লড়াইয়ের সেই অদম্য প্রেরণা। এবার আমরা দেখে নেব যে এই বইয়ের ভাবনাগুলো কি কেবল আমাদের আবেগ, না এর পিছনে কোনো ঐতিহাসিক সত্যতাও রয়েছে। শুরুটা হয়েছিল 1909 সালে। বিনায়ক দামোদর সাভারকর তখন লন্ডনে বসে 1857 বিপ্লব নিয়ে কালজয়ী বই লিখছেন। এদিকে ব্রিটিশ সরকার এতটাই আতঙ্কিত ছিল যে এই বইটি প্রকাশের আগেই এটাকে নিষিদ্ধ বলে ঘোষণা করে দিয়েছিলেন। ইতিহাসের পাতায় এটি বোধহয় প্রথম ভারতীয় বই যা প্রহিবিটেড বিফোর পাবলিকেশন, অর্থাৎ প্রকাশের আলো দেখার আগেই রাজদ্রোহের তকমা পেয়েছিল। পরে অবশ্য প্যারিস এবং হল্যান্ড থেকে ছদ্মবেশে এটি ভারতে পাচার করা হতো। এবার সময়টা 1928 সাল। ব্রিটিশদের 19 বছরের কঠোর সেন্সরশিপ বা নিষেধাজ্ঞা ভেঙে লাহোরে এন্ট্রি নিলেন ভগৎ সিং। তিনি জানতেন বিপ্লবীদের আইডিওলজিক্যাল বা আদর্শিক হাতিয়ার প্রয়োজন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভগৎ সিং অত্যন্ত গোপনে এই বইটির 5th এডিশন, কোনো কোনো মতে 3য় বা 4র্থ সংস্করণ পুনরায় ছাপালেন। তার সংস্থা হিন্দুস্তান সোশিয়ালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের প্রতিটি মেম্বারের জন্য এই বইটি পড়া প্রায় বাধ্যতামূলক করলেন। 1937 সালে ব্রিটিশ ইন্টেলিজেন্স অফিসার H.W. হেল তার ইনভেস্টিগেশন রিপোর্টে জানিয়েছেন ভগৎ সিং এবং তার কমরেডদের কাছে সাভারকরের বইটি একটি ম্যানুয়াল ছিল। ব্রিটিশরা স্বীকার করে নিয়েছিলেন এই বইটি তাদের ঘুম কেড়ে নিয়েছিল। ভগৎ সিং এর পরিচিত কোনো কোনো মতে এক ঘনিষ্ঠ বন্ধু শিব বর্মা তার স্মৃতিচারণায় লিখেছেন, ভগৎ সিং বিশ্বাস করতেন সাধারণ মানুষের মনে দাগ কাটতে হলে ইতিহাসের মহৎ কোনো ত্যাগের তারিখকেই বেছে নিতে হবে। 1908 সাল, লন্ডন। সাভারকর এবং তার সংগঠন ফ্রি ইন্ডিয়া সোসাইটি 1857 50 বছর পূর্তি পালন করছিলেন। তখন তারাই প্রথম বিশ্বমঞ্চে মঙ্গল পাণ্ডেকে ভারতের প্রথম শহীদ হিসাবে ঘোষণা করেন। বিখ্যাত ঐতিহাসিক ধনঞ্জয় কীর তার রিসার্চে দেখিয়েছেন, সাভারকর প্রমাণ করেছিলেন 10ই মে বিদ্রোহের আগুন জ্বলেছিল ঠিকই, কিন্তু সেই আগুনের সলতে পাকানো হয়েছিল 8ই এপ্রিল মঙ্গল পাণ্ডের ফাঁসির মঞ্চে। বিখ্যাত ব্রিটিশ ঐতিহাসিক কিম এ ওয়াগনার তার গবেষণায় উল্লেখ করেছেন, ব্রিটিশ প্রশাসন 1857 এই স্মৃতিকে জমের মতো ভয় পেত। ভগৎ সিং লন্ডনের সেই চেতনা এবং সাভারকরের সেই অকট্ট ঐতিহাসিক তথ্যগুলোকে 1929 সালে দিল্লির পার্লামেন্টে নিয়ে এসেছিলেন। তিনি জানতেন 8ই এপ্রিল কেবল একটি ডেট নয়, এটি একটি অমর বিপ্লবের নাম। কিন্তু এই পুরো ঘটনার সবচাইতে স্ট্রং এভিডেন্স বা শক্তিশালী প্রমাণ দিয়েছেন ভারতের প্রখ্যাত ইতিহাসবিদ এবং ভগৎ সিং বিশেষজ্ঞ প্রফেসর মলবিন্দর সিং ওয়ারাইচ। প্রফেসর ওয়ারাইচ তার গভীর রিসার্চে দেখিয়েছেন যে ভগৎ সিং এর কাছে সাভারকরের এই নিষিদ্ধ বইটি কেবল একটি রিডিং মেটেরিয়াল ছিল না, তিনি একে বলতেন বিপ্লবীদের অপারেশন ম্যানুয়াল। ওনার মতে ভগৎ সিং বিশ্বাস করতেন ব্রিটিশদের মনে যদি 1857 সেই পুরনো ফোবিয়া অর্থাৎ আতঙ্ক পুনরায় জ্যান্ত করতে হয়, তবে এই 8ই এপ্রিলের সেই বিশেষ তারিখটিকেই ঢাল হিসাবে ব্যবহার করতে হবে। প্রফেসর ওয়ারাইচ স্পষ্টভাবে প্রমাণ করেছেন যে ভগৎ সিং এর প্রতিটি অ্যাকশন ছিল এই বইয়ের রণনীতি দ্বারা ইনফ্লুয়েন্সড। এটি ছিল একটি মাস্টার প্ল্যান, এটি কোনো কোইন্সিডেন্স ছিল না। অনেকের মনে হতে পারে এগুলো হয়তো নিছক একপাক্ষিক ইমোশন, কিন্তু আধুনিক ইতিহাসবিদগণ বিষয়টিকে কিভাবে দেখেন? অমরেশ মিশ্র তার গবেষণায় স্পষ্ট দেখিয়েছেন 1857 সেই অসম্পূর্ণ রণকৌশলই ছিল ভগৎ সিং এর আধুনিক বিপ্লবের ব্লুপ্রিন্ট। শুধু তিনি নন, ভারতবর্ষের আধুনিক ইতিহাসের অন্যতম পথিকৃৎ বিপিনচন্দ্র, ওনার লেখায় পরিষ্কার ভগৎ সিং এর মতো যুক্তিবাদী বিপ্লবীরা ইতিহাসকে শুধুমাত্র পড়ার জন্য নয়, বরং ইতিহাসের ভুল থেকে শিক্ষা নিয়ে সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের এক আইডিওলজিক্যাল উইপন হিসাবে ব্যবহার করতেন। এমনকি প্রখ্যাত গবেষক এবং ভগৎ সিং বিশেষজ্ঞ প্রফেসর চমনলাল তার গবেষণায় অকট্ট প্রমাণ দিয়েছেন যে সাভারকরের এই বইটি ছিল সেই সময় বিপ্লবীদের কাছে একটি প্র্যাকটিক্যাল গাইড। তাদের মতে এটি কোনো নিছক ইতিহাস নয়, এটি ছিল এক সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, যা ব্রিটিশদের মনে 1857 সেই পুরনো আতঙ্ককে পুনরায় জ্যান্ত করে তুলেছিল। তাই 8ই এপ্রিল কেবল একটি ক্যালেন্ডারের ডেট নয়, এটি ছিল ব্রিটিশদের ভিত নাড়িয়ে দেওয়ার মতো এক পরিকল্পিত ঐতিহাসিক রণনীতির দিন। অবশ্য আমরা এটাও জানি 1929 সালের 8ই এপ্রিল তারিখটিকে বেছে নেওয়ার একটা তাৎক্ষণিক পলিটিক্যাল রিজনও ছিল। ওই দিনই দিল্লির সেন্ট্রাল অ্যাসেম্বলিতে ভারতীয়দের দমনের জন্য পাবলিক সেফটি বিল এবং ট্রেড ডিসপিউট বিল পাস করার কথা ছিল, কিন্তু ভগৎ সিং এর মাস্টার স্ট্রোক ছিল অন্য জায়গায়। তিনি জানতেন এই বিলের প্রতিবাদ যে কোনো দিন করা যেত, কিন্তু বেছে নিলেন 8ই এপ্রিলকে, কারণ তিনি চেয়েছিলেন আইনি প্রতিবাদের অবতরণে ব্রিটিশদের সেই পুরনো 1857 আতঙ্ককে আবার খুঁচিয়ে দিতে। তিনি চেয়েছিলেন একটি সাধারণ পলিটিক্যাল প্রোটেস্টকে একটি ঐতিহাসিক প্রতিশোধে পরিণত করতে। একদিকে ছিল আইনি প্রতিবাদ আর অন্যদিকে ছিল সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। এটি ছিল ভগৎ সিং এর সেই দূরদর্শিতা যা তাকে অন্যদের থেকে আলাদা করে দিয়েছিল। এখন আমার সেই সব ভাই বোনদের জন্য কয়েকটি কথা, যারা WBCS UPSCর পরীক্ষার এই দীর্ঘ লড়াই একাকী লড়ে যাচ্ছ।
তোমরা যখন রাতের পর রাত ইতিহাসের মোটা মোটা বইগুলো পড়ো তখন তোমরা ভগৎ সিং এর এই হিস্ট্রি অ্যানালিসিস দক্ষতা থেকে শিক্ষা নাও। ভগৎ সিং আমাদের শিখিয়ে গেছেন যে বিপ্লব মানেই শুধু অস্ত্রের লড়াই নয়, বিপ্লব হতে পারে এক সুগভীর সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। তিনি জানতেন একটা সিস্টেমকে বদলাতে গেলে সেই সিস্টেমের চেয়েও বেশি শিক্ষিত এবং বেশি বুদ্ধিমান হওয়া প্রয়োজন। আজ তোমাদের এই পড়াশোনাও শুধু একটি চাকরি পাওয়া নয়, এই জ্ঞান হলো তোমাদের সেই শক্তি যা দিয়ে তোমরা ভবিষ্যতে সমাজকে পথ দেখাবে। মনে রেখো, মঙ্গল পাণ্ডে ভগৎ সিং এর সেই ত্যাগ ছিল বৃহত্তর স্বার্থের জন্য। আজ তোমাদের এই কঠোর পরিশ্রম সেই একই লক্ষ্যের দিকে যাচ্ছে, অর্থাৎ দেশ সেবায় নিজেকে নিয়োজিত করা। তোমাদের এই মেধা যেন কোনো নেতিবাচক কথায় হারিয়ে না যায়, বরং নিজেদেরকে এমনভাবে তৈরি করো যেদিন প্রশাসনিক চেয়ারে বসে তুমি নীতি নির্ধারণ করবে, তোমার সেই সুচিন্তিত সিদ্ধান্তগুলো সাধারণ মানুষের জীবনের প্রকৃত পরিবর্তন আনতে পারে। তুমি শুধু পরীক্ষার্থী নও, তুমি আগামী দিনের পজিটিভ চেঞ্জ মেকার। ভিডিওটি আজ অনেকটা দীর্ঘ হলো, যারা শেষ পর্যন্ত সঙ্গে ছিলেন আপনাদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের এই ধৈর্যই প্রমাণ করে যে আমরা আমাদের মূলের সঙ্গে কতটা কানেক্টেড, আমরা গর্বিত, আমরা ভারতবাসী। বিশেষ করে অভিভাবক এবং অভিভাবিকাগণ যারা আপনারা আছেন, আপনারা আপনাদের সন্তানকে প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে ঠেলে দেবেন না। তাকে ভগৎ সিং এর মতো যুক্তিবাদী হতে শেখান, তাকে শেখান যে মেধা কেবল নম্বর পাওয়ার জন্য নয়, মেধা হলো সমাজকে সঠিক পথ দেখানোর জন্য। ভগৎ সিং এর এই সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, যারা অন্তত শুনেছেন শেষ পর্যন্ত। আপনাদের মতামত খুব গুরুত্বপূর্ণ। সঙ্গে ভালো থাকবেন, ধন্যবাদ। The telegraph confirms Meerut has fallen. My God, the sepoys are everywhere. We're surrounded. Order, gentlemen. We must maintain decorum in this assembly. We demand self-rule now. The telegraph confirms Meerut has fallen. My God, the sepoys are everywhere. We're surrounded.